চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত। মনে হচ্ছে বাড়িতে উৎসব লেগেছে। পুরো বাড়ি সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো হচ্ছে। কোনো জায়গায় যেন ময়লা না থাকে সেই ডিরেকশন দিচ্ছে মহিমা চৌধুরী, মানে আমার আম্মু। আর রান্না নিয়ে দৌড়াদৌড়ি করছে রাহেলা চৌধুরী, তিনি আমার বড় আম্মু। সকালে কলেজে যাওয়ার সময় সব ঠিকঠাক ছিল। কলেজ থেকে এসে বিকেল থেকে দেখতেছি এত আয়োজন, এখন সন্ধে তবুও শেষ হয়নি। আম্মু আর বড় আম্মুকে জিজ্ঞেস করলে তারা কাজের তাগড়া দিয়ে চলে যায়। যাওয়ার আগে আম্মু বলে যায়, তোর জঙ্গল রুমটা পরিষ্কার করবি। সারাদিন শুয়ে বসে থাকিস, তবু নিজের সামান্য রুমটা গুছিয়ে রাখিস না। মেঘলার মেজাজ গরম হয়ে গেল। একে তো প্রশ্নের উত্তর দিল না, সাথে বকা ফ্রি। এই জন্যে রেগে চলে আসছিল। তখন হৃদিতার দেখা হয়। মেঘলার মুখে রাগ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে, মুখটা এমন করে রেখেছিস কেন? মেঘলা মুখ ফুলিয়ে রেখে বলে, সবাই আজকে এত আয়োজন করছে, পুরো বাড়ি পরিষ্কার করে রান্নাবান্না নিয়ে এত ব্যস্ত, এর কারণ কি? আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু কিছুই বললো না, কাজের তাড়া দিয়ে চলে গেল। সাথে চারটা কথা শোনালো, আমি নাকি কোনো কাজ করি না, নিজের ঘরটা গুছিয়ে রাখি না। হ্যাঁ, আমি একটু অগোছালো, সেটা তো তাদের জন্যেই হয়েছি, তারা সবসময় গুছিয়ে দেয়। আদরে মানুষ করতে কে বলেছে তাদের? এখন আবার কথা শোনাচ্ছে। হৃদিতা হেসে ফেলে। তোর প্রশ্নের উত্তর দিতে পারি আমি, কিন্তু কিন্তু কি আপু? তোর দুলাভাই আজকে আসবে, তাকে আজ শায়েস্তা করব। সে কেন বউ রেখে গেল আর খোঁজ থাকে, এই জন্য একটা হেল্প করবি? মেঘলা ঝটপট রাজি হয়ে যায়। ঠিক আছে, করব। এবার বলো কারণটা কি? এত আয়োজনের কারণ একজনের জন্য। কজ আজকে চৌধুরী বাড়ির সকলের আদরের বড় ছেলে, আমার শ্রদ্ধেয় বড় ভাই আহিয়ান চৌধুরী রোদ্দুর বাড়িতে আসছে। এজন্য আম্মু, বড় আম্মু, ছোট চাচি কারো আনন্দের সীমা নেই। হৃদিতার কথা শুনে মেঘলা চুপ হয়ে যায়। মুখ দেখে বোঝা মুশকিল কি চলছে মনে। কিরে, রোদ্দুর ভাইয়ের কথা শুনে চুপ হয়ে গেলি কেন? তুই খুশি হসনি? মেঘলা মেকি হাসি দিয়ে বলে, হ্যাঁ, ভীষণ খুশি হয়েছি। দেখছো না, দাঁত বের করে হাসি, হি হি। অথচ তার মনে চলছে অন্য কথা। রোদ্দুর ভাই আসছে মানে সবাই তাকে নিয়ে পাগল হবে। তিনি যা বলবে তাই শুনতে হবে। আর আমার অবস্থা 12টা বাজবে। বাসায় না থেকে যে কলেজের খোঁজ রাখে, একদিন ক্লাস বাদ দিয়ে ঘুরতে গেলে সে খবর তার কাছে পৌঁছায়। ওই তো সেই দিন সব ফ্রেন্ডরা মিলে ঠিক করলাম আজকে ক্লাস করবো না, সবাই মিলে ঘুরতে যাব। যেই ভাবা সেই কাজ। গেলাম ঠিকই, কিন্তু ঘুরতে আর পারলাম না। যাওয়ার ঠিক 20 মিনিট পর রোদ্দুর ভাইয়ের নাম্বার থেকে কল আসলো। ভয় রিসিভ করতেই রাগিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে উঠলো, কে কতবার বলেছে কলেজ বাং দিয়ে ঘুরতে যাবে না? এত বলে পরই শুনিস না কেন? ছোট আমাকে বলে কি তোর কলেজ এসে বন্ধ করবো? সেরে চাস? আমি একা নই, রিন্তি, অবন্তিকা, সাথী সবাই আছে আমার সাথে। আর আম্মুকে বলবে না প্লিজ, আর কখনো আসবো না আমি, এটাই লাস্ট। আমার মুখে মুখে তর্ক করিস? আমি জানতে চেয়েছি কে সাথে আছে, তা জানি। দূরে থেকে বলে ভাবিস না কোনো খোঁজ রাখি না। আমি মানা করেছি, তারপর কেন বেরোস? আজকের পর আর একবার ভুল হলে কি করবো বুঝতে পারবি। কথাগুলো বলে কল কেটে দিল। ওই সেই দিনের হুমকির ভয়ে আর কখনো কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যায়নি। আর সেই দিনের পর ওনার সাথে কথাও হয়নি। দেখা হয়েছিল সেই 2 বছর আগে হৃদিতা আপুর বিয়েতে এসেছিলেন উনি। দূর থেকে দেখেছিলাম, অপলকভাবে তাকিয়েছিলেন। সেই চোখের নীরব ভাষা বুঝতে পারিনি বলে আমিও চেয়েছিলাম। এবার পরিচয়টা জেনে নিই। আমি মাসফিয়া চৌধুরী মেঘলা, এ বাড়ির সবার ছোট আদরের মেয়ে আমি। আমার আব্বুরা 2 ভাই 1 বোন। আব্বুর নাম আলিফ চৌধুরী আর বড় আব্বুর নাম আফজাল চৌধুরী। আর সবার ছোট ফুপি যার নাম রাজিয়া চৌধুরী। বড় বুড়ো 1 ছেলে 1 মেয়ে। একজন রদ্দুর চৌধুরী, আর যার পুরো নাম হচ্ছে আহিয়ান চৌধুরী রদ্দুর। আরেকজন হৃদিতা চৌধুরী। আর আমরা 1 ভাই 1 বোন। একজন আমি আর একজন আমার বড় ভাই মাহিম চৌধুরী, যে পেশায় একজন বিজনেসম্যান প্লাস পড়াশোনা দুটোই করছে। ছোট ফুপির 2 মেয়ে লায়লা আর শায়লা। আম্মু আর বড় আম্মুর কথা আগেই বলেছি। এই কয়জন মিলে চৌধুরী পরিবার। দাদু দিদা কয় বছর আগেই মারা গেছেন, যাদের আমি ভীষণ মিস করি। পরিচয় শেষে বর্তমান। মেঘলার মনে ভয় বিরক্তি দুটোই। আজ আবার সেই আতঙ্ক, মানে রদুর ভাই আসবে আর আমার স্বাধীনতা শেষ হবে। এখন শুধু নিয়মের মধ্যে থেকে ধমক খেতে হবে, ভেবেই আমার নিষ্পাপ মনটা বিষিয়ে উঠছে। আর একটা কথা, আহিয়ান চৌধুরী রোদ্দুর এই 2 বছর পর বাসায় আসছে, তাই বলে ভাববেন না সে বিদেশে থেকে আসছে। আসলে উনি পড়াশোনার জন্য ঢাকায় থাকেন, পুরো 2 বছর পর বাসায় আসছে। এতদিন না আসার কারণ ঠিক জানি না। আমার মনে হয় পড়াশোনার জন্যই আসেনি। উনি আবার পড়াশোনায় ফার্স্ট ক্লাস, তাতে কি?
আমিও ওনার থেকে কম না, ক্লাসে প্রথম না হলেও দ্বিতীয় তো। এইবার থেকে রোদ্দুর ভাইয়ের ধমক খাওয়ার জন্য রেডি হও। আমি আগে অনেক খেয়েছি, বিয়ে হয়ে বেঁচে গেছি। মেঘলা রিদিতার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, তুমি তো বেঁচে গেছো, কিন্তু আমার বেচারা দুলাভাইটাকে ধমকের উপর রেখে শোধ তুলো, যাকে বলে বিড়ালের রাগ সুটকির উপর। এসব বলে মুখ বেঁকে চলে আসে নিজের রুমে। তারপর বিড়বিড় করে বলছে, যেই আসুক তাতে আমার কি, আমি বরং আব্বুকে একটা ফোন করি, আমার কলেজ ফাংশনের জন্য বানানো ড্রেসটা আনতে বলি। নির্বাচনের নমিনেশনের বিষয়ে মিটিং হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছে আফজাল চৌধুরী, আলিফ চৌধুরী ও আরও অনেকে। সেখান থেকে একজন আফজাল চৌধুরীকে প্রশ্ন করে, মিস্টার চৌধুরী, আপনার বাবা বেঁচে থাকতে রাজনীতি করতেন, খুব ভালো মনের মানুষ ছিলেন, সমাজের সেবা করেছেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর আপনারা তার ছেলে হয়েও রাজনীতি থেকে সরে গেলেন আর এলেন না, এর কারণ কি? এবার নির্বাচনে কি চৌধুরী পরিবারের কেউ আসবে না? আফজাল চৌধুরী কিছু বলার আগে পাশ থেকে অন্য দলীয় পার্টির লোক মিস্টার অমিত শেখ তিরস্কার করে বলে, চৌধুরী পরিবার ভয় পায়, তারা তো রাজনীতির মাঠ কি তা জানে না, এজন্য আর রাজনীতিতে আসে না, কারণ তারা জানে এই রাজনীতি ছেড়ে খেলা নয়, তারা আমাদের মতো শক্তিশালী মানুষদের কাছে টিকতে পারবে না, এই জন্য মাঠে নামে। আফজাল চৌধুরী আর আলিফ চৌধুরী রাগে ফুঁসছেন। কিছু বলতে মুখ খুলবে তার আগে দরজা খুলে প্রবেশ করে এক যুবক, আর তার মুখের বাণী ছিল, চৌধুরী পরিবার রাজনীতি করতে ভয় পায় না, আর রাজনীতি কাকে বলে তাদের থেকে মানুষ শিখেছে। রাজনীতির মাঠে শক্তির চেয়ে বেশি প্রয়োজন বুদ্ধি আর ক্ষমতা, যেটা চৌধুরী পরিবারের সবার আছে। তারা কখনো যেখানে সেখানে কুত্তার মতো ঘেউ ঘেউ করে শক্তি দেখায় না। সবার নজর সেই যুবকের দিকে। কারো কাছে পরিচিত মুখ, আবার কারো কাছে অপরিচিত। আরে রোদ্রুর যে, এসো এসো বসো, তোমার আর দেখাই পাওয়া যায় না। আনারুল সাহেবের কথার প্রেক্ষিতে সে বসে এবং মিস্টার শেখরের দিকে তাকিয়ে বলে, এখন থেকে আমাকে নিয়মিত দেখতে পাবেন। সামনে নির্বাচনে এমপি পদে নমিনেশন জমা দেব আমি আহিয়ান চৌধুরীর উত্তর। আর সেখানে দেখা হবে রাজনৈতিক মাঠে কে কেমন খেলোয়াড়। মিস্টার শেখরের মুখ অপমানে থমথমে অবস্থা। রাগে আর ক্ষোভে তার চোখ মুখ লাল হয়ে গেছে। রোদ্দুরের কথা শুনে আফজাল চৌধুরী, আলিফ চৌধুরী মুখ নিমিশে কালো হয়ে যায়। এ তো ভালো কথা, তোমার থেকে এ কথা শুনে খুশি হলাম। তোমার বাবা চাচাদের মতো বসে রাজনীতি বিদ্বেষী হওনি, এই অনেক। তো মিস্টার চৌধুরী, আপনার ছেলে নির্বাচনে আসবে, সেটা আগে বললেন না কেন? আমি কি যে খুশি হয়েছি, সাথে জনগণও যে কি খুশি হয়েছে। রোদ্রুরকে অ্যাকসেপ্ট করবে আশা রাখছি। আনারুল সাহেবের কথার পৃষ্ঠে দুই ভাই কিছু বলে না, গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। সেখানে অনেকের মুখে রোদ্দুরকে নিয়ে আলোচনা হচ্ছে। কেউ হিংসা রাগে ফেটে যাচ্ছে। রোদ্দুর সবার সাথে আলাপ সেরে বাসার পথে রওনা দেয়। পিছু পিছু আফজাল চৌধুরী, আলিফ চৌধুরী অন্য গাড়িতে করে বাসার পথে আসতে নেয়। নিচে ড্রয়িং রুমে মেঘলা রিদিতা বসে আছে, আর মাহিমা চৌধুরী আর রাহেলা চৌধুরী অধীর আগ্রহে ছেলের জন্য অপেক্ষা করছে। আর দুজনে কি যেন বলছে, ঠিক বোঝা যাচ্ছে না। অপেক্ষার অবসান ঘটিয়ে কলিং বেল বাজে। দরজা খুলতে দৌড়ে যান রাহেলা চৌধুরী। দরজা খুলতে আগিয়ে আসে মাহিম, তারপরে বলে, বড় আম্মু, এই নাও, তোমার ছেলে এনে দিলাম। আর কাঁদবে না ছেলের জন্য, চোখের জল সব কেটে শেষ করে ফেলেছ। বলেই পিছন থেকে রোদ্দুর বেরিয়ে আসে। রাহেলা চৌধুরী জড়িয়ে ধরে নিজের ছেলেকে। রিদিতা সোফা ছেড়ে ভাইয়ের কাছে আসে। মেঘলা সোফা থেকে সেদিকে চেয়ে আছে। দৃষ্টি বলছে মানুষটাকে দেখবো এক নজর, আবার মস্তিষ্ক বলছে তোর দেখার কি, তোর জীবন তেজপাতা করতে এসেছে। তবু মন মানছে না। একাকী বসা থেকে উঠে পড়ে তখনই দেখা মিলে সুদর্শন পুরুষ রোদ্দুর ভাইয়ের। শ্যামলা চেহারা, মায়াবী সেই হাসি যা মন কাটতে যথেষ্ট। সবার সাথে আলাপ সেরে সামনে তাকাতে রোদ্দুরের চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীতে, যাকে অসম্ভব ভালোবেসে বুকের বাঁ পাশে শত শত তাজমহল তৈরি করে রাখা আছে, যেখানে তাকে নিয়ে থাকার স্বপ্ন দেখে, অথচ অপরজন সে কথা জানে না। রিদিতা মেঘলার কাছে দৌড়ে যায়। তখন মেঘলার দৃষ্টি পড়ে। এতক্ষণ সে রোদ্দুরের দিকে তাকিয়েছিল, এটা ভেবে নিজেকে গালি দেয়। তারপর অগোছরে নিজের রুমে চলে যায়। রোদ্দুর এখনও তার দিকে চেয়ে আছে। চোখে সানগ্লাস থাকার কারণে কেউ বুঝতে পারছে না সে মেঘলার দিকে তাকিয়ে আছে। তখনই মাহিম রোদ্দুরের ঘাড়ে হাত দিয়ে বলে, ব্রো, শুধু এভাবে তাকিয়ে থাকলে হবে? রোদ্দুর চোখ থেকে সানগ্লাসটা খুলে হাতে নেয়, মুখে মুচকি হাসি রেখে উত্তর দেয়, বিষয়টা কঠিন, তবে লড়তে হবে নিজের মানুষদের সাথে। আর আমি সে তো সে কবে মেঘলা আকাশে রোদ্দুর হয়ে তার মায়াতে মিশে গেছে। যদিও সে জানান পায় না, অপেক্ষার প্রহর শেষ হলে জানাবো আর বোঝাবো সে তুমি নামক অনুভূতি, যাতে আমি মাতাল হয়ে রই। তাকে নিয়ে মনে যাবো না বলে মেঘলা আকাশে রোদ্দুর আমি, যে প্রতিটা ছায় আলো হয়ে পাশে থাকবে।
রাতে পরিবেশ পুরো শীতল, মৃদু ঠান্ডা হওয়ায় হালকা শীত উপভোগযোগ্য বটে। পরিবেশ শীতল হলেও চৌধুরী বাড়ির কারো মনে ঝড়ের আভাস, যেমন বলে নীরবতা ঝড়ের আভাস। ড্রয়িং রুমে বসে আছে আফজাল চৌধুরী, আলিফ চৌধুরী। তাদের দুজনের মুখে গম্ভীরতা বিরাজ করছে, মনে শত শত চিন্তা। রাহিলা চৌধুরী 2 কাপ চা এনে সামনে দেয়। আফজাল চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে চায়ের কাপটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মাঠে চমকে উঠে রাহেলা চৌধুরী। আরেকটু হলে তার পায়ে লাগতো ভেবে আটকে উঠে। কিছু ভাঙা শব্দ শুনে রান্নাঘরে থাকা মাহিমা চৌধুরী দৌড়ে আসে। এ কি বড় ভাই, আপনি এভাবে চায়ের কাপ ছুঁড়লেন কেন? একটু হলে ভাবির পায়ে লাগতো। আফজাল চৌধুরী অত্যন্ত রাগান্বিত কণ্ঠে হুঙ্কার ছুড়ে বলে, ওর জন্য ছেলেটা এত আশকারা পেয়েছে, ছোট থেকে শাসন করতে দেয়নি, যা চেয়েছে না দিতে চাইলেও গুনগান করে নিয়ে দিয়েছো। ছেলের জন্য প্রাণ যায় যায় তার, তাই ফিরে নিয়ে আসলো। ছেলেকে ছাড়া থাকতেই পারছে না। রাহেলা চৌধুরী চোখের পানি ফেলছে দাঁড়িয়ে। মাহিমা চৌধুরী তাকে আঁকড়ে ধরে আছে। আবারও একটু সাহস সঞ্চয় করে বলে, আপনার এত রাগের কারণ কি? রোদ্দুর কি কিছু করেছে বড় ভাই? কি করেছে আমি বলছি। রোদ্দুরের কণ্ঠ শুনে সকলে সেদিকে তাকায়। সিঁড়ি বেয়ে নিচে নামছে, পিছনে আছে মাহিম। রোদ্দুর সোজা এসে তার বাবার সামনে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, আমার উপর ছাড়ছেন কেন? কিছু বলা থাকলে আমাকে বলেন। স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয় জানেন না? এতদিন জানতাম আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে এরকম ব্যবহার কেন করেন? আর কি বললেন, সব হয়েছে আম্মুর আশকারাতে? তাহলে তো আশকারা আমি আপনার থেকে বেশি পেয়েছি। চৌধুরী বাড়ির বড় সন্তান হওয়ায় প্রচুর ভালোবেসেছেন। ঐশ্বর্যের জন্য একটা ছেলে 4টা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন অন্যের সাথে আপোষ না করতে, মানুষের পাশে থাকতে। তাহলে এখন বাধা হয়ে দাঁড়িয়েছেন কেন? রাহেলা চৌধুরী ও মাহিমা চৌধুরী রোদ্দুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে এতক্ষণ চেঁচামেচি শুনে রুম থেকে দৌড়ে এসেছে হৃদিতা ও মেঘলা। তারা চুপ করে শুনছে। মেঘলার দৃষ্টি রোদ্দুরের দিকে, ওনার চোখে জ্বলন্ত আগুন দেখা মিলছে। আফজাল চৌধুরী রাগে ফুঁসে ওঠেন, তোমাকে মানুষের পাশে থাকতে শিক্ষা দিয়েছি, তার মানে এই নয় যে রাজনীতি করতে হবে। নির্বাচনে দাঁড়িয়ে পাশে দাঁড়াতে বলিনি। রাজনীতি আমার রক্তে, আমি রাজনীতিকে ভালোবাসি। তোমরা ছেলেটা পারণে ভয় ছিটিয়ে গেছো, কিন্তু আমি যাব না। আমি দাদুর কথা রাখবো। চৌধুরী বাড়ির ছেলে না হোক, নাতি নির্বাচনে দাঁড়াবে, মানুষের পাশে থাকবে, তার করবে রাজনীতির নাম করে সমাজের ক্ষতি করা মানুষদের। তুমি কয়জনকে দূর করবে? এই সমাজে হাজার হাজার এমন মানুষ আছে যাদের দূর করতে গিয়ে নিজেকেই তোমার দাদুর মতো মরণের দিকে মরণের ভয় এই রতুল চৌধুরী করে না। আর রইলে তোমার কথা, এতদিন শুনেছি, তোমরা আমার কথা শোনোনি। রাজনীতি করার জন্য বাড়ি ছেড়েছিলাম, আম্মুর জন্য আসলাম। আবারও যদি সমস্যা হয়, আমি আবার বাড়ি ছেড়ে দাদু দেওয়ার ফ্ল্যাটে থাকবো, তবুও রাজনীতি ছাড়বো না। এবং নির্বাচনে আমি নামবো আর নমিনেশন জমা দেব। তুমি আমার বিপক্ষে গেলেও আমি রাজনীতি করবই। আফজাল চৌধুরী ছেলের কথার প্রেক্ষিতে কিছু না বলে রেগে রুমে চলে গেলেন। পেছন থেকে রাহেলা চৌধুরী কান্নাস্বরে বললেন, রাতের খাবার খেয়ে যান। তোমার ছেলেকে খাওয়ার আমার না খেলেও, তোমার ছেলেকে খাওয়াও, আমার না খেলেও চলবে। আলিফ চৌধুরী ভাইয়ের পিছনে উপরে যাওয়ার আগে রোদ্দুরকে বলে, তুমি রাজনীতি না করলেও পারো। ভাই যখন চায় না কি দরকার বাবা ছেলের মধ্যে ঝামেলা করা, আর ভাই তোমার ভালো চাই বলেই রাজনীতিতে যেতে মানা করেছে। রাজনীতি ভালো না, নিজের জীবনের বিশ্বাস নেই, তোমার জন্য পুরো পরিবার থাকবে বিপদে, সবসময় সতর্ক থাকতে বলে। বাবা রাজনীতি করতো, আমরা দেখেছি, নিজে ভয় না পেলেও আমাদের নিয়ে ভয় থাকতো। বিপক্ষ দল একবার আমাকে মারার চেষ্টা করেছিল, সেজন্য আরো ভয়, কখন কি হতে পারে। আর এমনিতেও আমাদের শত্রুর অভাব নেই। পুরো পরিবারকে সুরক্ষায় রাখবো, জীবন থাকতে কিছু হতে দিব না, কথা দিলাম। তবুও রাজনীতি আমি করবো চাচ্ছ, তুমি অন্তত বোঝো। যা ভালো বুঝিস কর, তবে আমি ভাইয়ের ওপর কথা বলবো না। আমিও তার সাথে একমত। তোকে ছোট থেকে মানুষ করেছি, ভয় তো হয়। রোদ্দুর আলিফ চৌধুরীর কথা শুনে হাসে। তারা আমায় ভালোবাসে আর আমি রাজনীতি ভালোবাসি, কেন তো টান হলো রাজনীতিতে নিজেও বুঝতে পারি না। আলিফ চৌধুরী চলে গেলেন উপরে। মেঘলা হৃদিতা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রাহেলা চৌধুরী আর মাহিমা চৌধুরী রান্নাঘরে গেলেন। সব খাবার টেবিলে সাজাতে যাওয়ার আগে রোদ্দুর সহ মেঘলা হৃদিতা আর মাহিমাকে খাবারের টেবিলে আসতে বলল।
খাবার টেবিলে সব রোদ্দুরের পছন্দের খাবারে ভর্তি। গত 2 বছর মায়ের হাতের রান্না মিস করেছে। সকলে খেতে বসেছে, শুধু আফজাল চৌধুরী, আলিফ চৌধুরী খেতে আসেনি। মাহিম ডাকতে গেলে তাকেও কথা শুনিয়েছে ভাইয়ের পক্ষপাতিত্ব করে। রোদ্দুরে 2 পাশে রিদিতা মাহিম বসেছে, আর তার ঠিক সামনাসামনি মেঘলা বসেছে। অস্বস্তি হচ্ছে রোদ্দুর ভাই তাকিয়ে আছে বলে, ইচ্ছে করছে উঠে চলে যাই। আর মনে মনে ভাবছি আমার দিকে তাকিয়ে থাকার কারণটা কি? আমি তো কয়েকদিন কোনো ভুলই করিনি। খাবার প্লেট দিতে সবাই খেতে শুরু করে। তখন রোদ্দুর হাতে সানগ্লাসটা চোখে দেয়। তা দেখে মেঘলা বাঁকা চোখে তাকায়, মনে মনে বলে, খেতে বসে ভাব নিতে হবে। ভাইয়া, তুমি খেতে বসেও সানগ্লাস পরছো, এটা কেমন স্টাইল? চোখে একটু সমস্যা হয়েছে, চোখে বাল্বের আলো পড়লে খচখচ করে, তাই পড়লাম। ছেলের কথা শুনে রাহেলা চৌধুরী উদ্বিগ্ন হয়ে পড়লেন। জানতে চাইল, কিভাবে চোখে সমস্যা হলো? ডাক্তার দেখিয়েছিস? আম্মু চিন্তা করো না, আজকে ডাক্তার দেখিয়েছে। পাশ থেকে মাহিমও বলে উঠল, হ্যাঁ বড় আম্মু, চিন্তা করিও না, ভাই আজকে ডাক্তার দেখিয়েছে, স্পেশাল ডাক্তার, যাকে চোখে দেখলেই রোগ ভালো হয়ে যায়। মাহিমের কথার মানে কেউ বুঝতে পারল না, তবে রিদিতা মিটিমিটি হাসছিল। সাথে মাহিমও, শুধু মেঘলা আর রাহেলা চৌধুরী বুঝতে পারেনি। দিয়ে মাহিম আর রিদিতাকে শাসায় আর বলে, খেয়ে উঠি, তারপর মাহিম তোরে দেখতেছে। আর রিদিতা, তোর পড়ালেখা বন্ধ কেন? আজকে সাবির আছে, ওর সাথে কথা বলবো পড়াশোনা চালু করতে। ভাইয়ের কথা শুনে রিদিতার হাসি মিইয়ে গেল। এই এক পড়ালেখা ভালো লাগে না বলে অনেক হাজার বলার পরে অনার্স শেষ করেনি। তার কথা বিয়ে হয়েছে, সংসার করবে, পড়ালেখা করে তো চাকরি করতে দিবে না, তাহলে লাভ কি? খাওয়া শেষে হাত ধুতে এসে মেঘলা ভাবছে কোনোভাবে রুমে যেতে পারলে বাঁচে। সে চায় না রোদ্দুরের সামনে পড়তে, কিছু যদি বলে সেই ভয়ে। কেবল রুমের দিকে যাবে, তখনই রোদ্দুর এসে মাহিমা চৌধুরীর আঁচলে হাত মুছতে মুছতে বলে, তোমার মেয়ে লেখাপড়ার খবর কি? কলেজ বাঙ্ক দিয়ে কি শুধু শুধু ঘুরে বেড়ায় নাকি পড়াশোনা করে? জানি না বাপ, কি যে পড়ে। শুনেছিলাম ইয়ার চেঞ্জ পরীক্ষায় দ্বিতীয় হয়েছিল, কিন্তু প্রথম হতে পারেনি। কি লাভ হতো? এত কোচিং করিয়ে বাসায় পড়তে চায় না। তোর মতো তো আর ও ব্রিলিয়ান্ট নয়, তুই কলেজে ফার্স্ট হতি। ওরে সারাদিন বকাবকি করিও পড়তে বসাতে পারি না। নিজের মায়ের কথা শুনে মেঘলার রাগ উঠে যায়, পিছন ঘুরে বলে, আমার রেজাল্ট পছন্দ না হলে আমি কিছু করতে পারবো না। আমি কারোর মতো অত ব্রিলিয়ান্ট নই, আর হতেও চাই না। আমি যা পারি আলহামদুলিল্লাহ। যে ব্রিলিয়ান্ট তুমি তাকে নিয়েই থাকো। বলে মেঘলা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। যেতে যেতে বলছে, রোদ্দুর ভাই থুরি, ওটা শয়তান ভাই হবে। এবার থেকে এই নামেই ডাকবো। সে এসেছে, এখন থেকে আম্মুর খোটা শুনতে হবে আমায়। তাদের ব্রিলিয়ান্ট ছেলে আর সবার মাথার মণি যা বলবে তাই শুনতে বাধ্য হবে, যেন সে বিলের সুন্দর শাপলা ফুল আর আমরা সবাই পচা কচুরি পানা। সবাই নিজ নিজ রুমে চলে গেল, শুধু নিচে রয়ে গেছে রোদ্দুর আর মাহিম। সবাই যেতে মাহিম রোদ্দুরের সামনে দাঁড়িয়ে দাঁত বাহির করে বলে, ভাই তোমার চোখে সানগ্লাস নেই যে, চোখের সমস্যা তো তাড়াতাড়ি শেষ হলো? ঠিক কত সময় ধরে তাকিয়েছিলে স্পেশাল ডাক্তারের দিকে? তুই মায়ের খাবি, সবার সামনে কি বললি তখন? আর তোর লজ্জা নেই? তুই আমার ভবিষ্যৎ সম্বন্ধী হয়ে বোন আর তার ভবিষ্যৎ যে আমার প্রেম লক্ষ্য করিস? এটা মোটেও ঠিক না। আর তার বোন আমাকে দেখে পালাপালি করে কেন? আমার থেকে চাইলেও পালানো সম্ভব না। যে আজ পালাচ্ছে সেদিন আমার কাছে ধরা দিবে। এখন শুধু বলবো, যত দূরে যাও না পাখি, একদিন ঠিকই আমার নিরেই ফিরতে হবে। সত্যি বললে দোষ, মেঘলা আমার বোন আর সে তোমারই হবে। তুমি আমার ভাই তো, আমি তোর ছোট ভাই হিসেবে দেখি, মেঘলার দিক দিয়ে নয়। আর আমার পরিচিত কি তা তো জানোই। আর সত্যি বলো তো, তোমার কি সত্যিই চোখে কিছু হয়েছে? তাকে না দেখার অসুখে চোখের সমস্যা হয়েছে। মন চায় সবসময় তাকে দেখি, তার চোখের চোখ রেখে অনন্তকাল হেঁটে চলি। আর ইচ্ছে করে তাকে চোখের সামনেটা কি বলতে। তোমাকে দেখলেই মনে হয় চোখের পাতা ফেলাটা যেন অপরাধ। তোমার মুখে সে নিষ্পাপ হাসি আর চোখের চাউনিতে এমন কিছু আছে যা প্রতিটা মুহূর্তে আমায় পাগল করে। তুমি জানো, তোমাকে না দেখলেই চোখের আলো যেন নিষ্প্রাণ লাগে। তোমার জন্যই দু চোখ জেগে থাকে, শুধু তোমায় দেখার অপেক্ষায়, শুধু তোমাতে বেলিন হওয়ার জন্য। সকালের প্রকৃতি যেন এক অপার শান্তির ভাণ্ডার। সূর্যের লালিমা ভরা কিরণ যখন ধীরে ধীরে চারিপাশে ছড়িয়ে পড়ে, তখন আকাশের রং সোনালি আর কমলার মিশ্রণে মুগ্ধকর হয়ে ওঠে। হালকা কুয়াশার চাদরে মোড়ানো গ্রাম কিংবা শহর যেন রহস্যময় স্বপ্নের মতো মনে হয়। দূর থেকে ভেসে আসা আজানে সুমধুর ধ্বনি মনকে এক প্রশান্তি দেয়। আর পাখিদের ঝাঁক বারে বারে উড়ে গিয়ে আকাশের নিঃসীমতাকে আলিঙ্গন করে। নদীর বয়ে চলা স্রোত, গাছের ডালে দোল খাওয়া পাতারা আর দিগন্তের সীমানা ছুঁয়ে থাকা সবুজ ক্ষেত্র যেন একজোট হয়ে নতুন দিনের স্বাগত বার্তা জানায়।
মেঘলা খুব সকালে ঘুম থেকে উঠেছে। ওর অভ্যাস সকালে উঠে পড়তে বসা। মাঝে মধ্যে অনিয়ম হয়, তবে ইদানিং একটু বেশি অনিয়ম হচ্ছে দেখে কাল রাতে ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে রেখেছিল। ভোরে অ্যালার্ম বাজতে তাড়াতাড়ি উঠে পড়ে। এখন বাজে 5টা। হালকা শীত পড়েছে, এজন্য একটু ঠান্ডা লাগছে। চোখে পানি দিয়ে সে ব্যালকনিতে যায়। বাহিরে হালকা কুয়াশা পড়েছে, চারিদিকে আবছা অন্ধকার দেখে মনে মনে বলে, কতদিন ভোরে শিশির ছুঁয়ে দেখা হয়নি, শিশির ভেজা সকালে নরম ঘাসের উপর পা রাখা হয়নি। তাই মেঘলার ইচ্ছে করলো এই ভোরে বাগানে যাবে। মেঘলা একটা চাদর গায়ে দিয়ে রুম থেকে বাহির হয়। নিচে নেমে দেখে বাসার কেউ এখনো ওঠেনি। বাইরে যাওয়ার জন্য দরজা খুলতে গেলে হাতের ছোঁয়া লেগে দরজা খুলে যায়। বোঝা যাচ্ছে দরজা আগে থেকেই খোলা ছিল। তা বুঝে মেঘলা ভাবুক দৃষ্টিতে দরজার আশেপাশে তাকায়, কাউকে দেখতে পাচ্ছে না। হয়তো ভাইয়া মর্নিং ওয়াকে গেছে, কিন্তু ভাইয়ের রুমের দরজা তো বন্ধ দেখলাম, তাহলে কে হতে পারে? আরে দূর, কে গেছে তাতে আমার কি? নিজে প্রশ্ন করে নিজে উত্তর না পেয়ে না জানার ভান করে বাহির হয়। বাগানের দিকে যেতে মেঘলা পা থেকে জুতো জোড়া খুলে এক কোণে রেখে খালি পা বাড়িয়ে দেয় শিশির ভেজা নরম ঘাসের উপর। হেঁটে চলে আশেপাশে। ফুলে গাছ, বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। বাগানে থাকা বকুল ফুলের গন্ধ নাকে আসছে, সে কি মধুর সুবাস, মন প্রাণ জুড়িয়ে যায়। এদিকে হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে দাঁড়িয়ে যায় রোদ্দুর। খুব ভোরে উঠে সেও ভোরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছিল। কতদিন পর বাসায় এসেছে। কে বাগানে এত ভোরে তা দেখতে চারিপাশে তাকায়, কিন্তু রোদ্দুর কাউকে দেখতে পায় না। তখনই শুনতে পায় খিলখিলিয়ে হেসে উঠেছে কেউ। এটা হাসি শব্দ, যে খুব চেনা। হাসির শব্দ শুনে সেদিকে গিয়ে দেখে বাগানের একপাশে মেঘলা বসে হাসছে। তার সামনে একটা ছোট সাদা বিড়াল ছানা। তাকে কোলে নিয়ে তার এই মিষ্টি হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয় রোদ্দুর। সেদিকে তাকিয়ে বেখেয়ালি মনে বলে ওঠে, তার মায়া করে আমার মুগ্ধ, তার হাসি ফুলেছে স্নিগ্ধ। যে হাসিতে হয়েছে আমি মাতাল, সে হাসির মালিককে চাই আজীবনকাল। মেঘলা বিড়াল ছানাকে কোলে করে দাঁড়িয়ে যায়। পাশে ফুটন্ত ফুলগুলোকে এক হাতে ছুঁয়ে দিতে এগিয়ে আসছে রোদ্দুরের দিকে, কিন্তু মেঘলা এখনো রোদ্দুরকে দেখেনি। সে আপন মনে খুশিতে আসছে। হঠাৎ বাগানে পড়ে থাকা এক গাছের ডালের সাথে পা লেগে পড়ে যেতে নেয়। আগে রোদ্দুর এসে মেঘলাকে ধরে নেয়। এক হাত তার কোমরে, আরেক হাত পিঠে। মেঘলা চোখ বন্ধ করে ফেলেছে, মনে করেছে হয়তো পড়ে যাবে, কিন্তু যখন মনে হলো সে পড়ে যায়নি, তাকে কেউ জড়িয়েছে, তখনই হুট করে চোখ খুলে রোদ্দুরকে দেখে একটু ভয় পায়। মনে মনে বলে, এই রে, কালকে রাতে যে কথা মুখের উপর বলেছি, যদি এখন থাপ্পড় দেয় আর বলে মায়ের সাথে গলাবাজি করতে কথা বলতে শিখেছিস, তখন কি হবে? মেঘলা তার চিন্তায়, অথচ রোদ্দুর মগ্ন তার প্রিয়তমাকে দেখতে, হৃদয়ের তৃষ্ণা মেটাতে। রোদ্দুর এখনো ছাড়ছে না দেখে মেঘলা তাকিয়ে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এর কারণ বুঝতে পারলো না, তবে এসে আটকে গেল শ্যামলা চেহারা, মায়াবী পুরুষের চাহনিতে, নিকশ কালো স্টাইলিশ চুলে। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে ডুবে গেছে কোনো এক অজানায়। মেঘলার কোলে থাকা ছোট বিড়াল ছানাটা মিউ মিউ শব্দে দুজনের দৃষ্টি সরে যায়। মেঘলা তাড়াতাড়ি রোদ্দুর থেকে সরে আসে, আমতা আমতা করে বলে, সরি শয়তান ভাই, থুকুর রোদ্দুর ভাই। মেঘলার কথা শুনে রোদ্দুর চোখ বাঁকিয়ে জিজ্ঞাসা করে, কি বললি? মেঘলা আরও ভয় পায়। এমনিতে কালকে মুখের উপর কথা বলেছি, আজকে রোদ্দুর ভাই না বলে রাতের মতো শয়তান ভাই বলে ফেলেছি। এখন কি হবে রে আমার? বাঘের কাছে বন্দি হয়েছি মনে হচ্ছে আমার। রোদ্দুর রাগী আওয়াজ করে, কি হলো? কি ভাবছিস? এটা আগে কি বললি? কিছু না তো, বললাম যে সরি রোদ্দুর ভাই। রোদ্দুর কপাল কুঁচকে তাকিয়ে আছে। কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম। আপনি ভুল শুনেছেন রোদ্দুর ভাই, আমি যাই, পড়া আছে আমার, তারপর আবার কলেজে যেতে হবে। বলে দৌড়ে বাসার ভিতরে চলে আসে রোদ্দুর। সেদিকে তাকে মুচকি হাসে। ছাদ থেকে রোদ্দুর ও মেঘলাকে দেখছিল মাহিম। হঠাৎ মন খারাপ হয়ে যাওয়াতে প্রকৃতি দেখতে এসেছিল ছাদে। সেখান থেকে দেখা যায় পাশের জঙ্গল, নদীর বয়ে চলা স্রোত, গাছে থাকা পাখির ডাক। শুনতে এসে নিচে চোখ পড়তে ওদের দুজনকে দেখতে পায়। মন খারাপের কারণ ছিল এই ভালোবাসা। কাউকে ভীষণ ভালোবেসে বলবো বলবো করে বলা হয়েছিল না, আর যেদিন একটি লাল গোলাপ নিয়ে জানাতে গেলাম, সেদিন জানতে পারলাম সে অন্য কাউকে ভালোবাসে। লাল গোলাপটা রেখে এসেছিলাম কোনো এক ডাস্টবিনে। আমার ভালোবাসাটা ওই গোলাপটার মতোই মূল্যহীন হয়েছিল, তাই গোলাপটার জায়গা তার হাতে না হয়ে হয়েছিল ডাস্টবিনে। সেদিনটার কথা মাঝে মধ্যেই মনে পড়ে, আজকেও মনে পড়েছিল। প্রথম কত রাত জেগে দুঃখে ভুগেছিলাম। ঘুম না হওয়ায় কারণে চোখের নিচে কালো দাগ হয়েছিল, যাকে মানুষ বলে ডার্ক সার্কেল। চোখের নিচে জমে থাকা কালো দাগগুলো শুধু ক্লান্তির নয়, এগুলো হলো এক একটা চাপা আর্তনাদ, অশ্রু জলের পদচিহ্ন, জীবনের কাঁটায় লেগে থাকা স্বপ্নের রক্ত, যা আজও শুকোয়নি, আজও মলিন হয়নি। এই দাগে লুকিয়ে আছে না বলা কথার ভার, হারিয়ে যাওয়া মানুষদের অস্পষ্ট ছায়া, আছে এক রাতের অগণিত প্রশ্ন, যার উত্তর খুঁজতে খুঁজতে ভোর হয়ে যায়।
ডার্ক সার্কেল, এটা শুধু চোখের নিচে নয়, এটা হৃদয়ের গভীর গহ্বরের এক অদৃশ্য স্মৃতিচিহ্ন। স্মৃতি থেকে বেরিয়ে এসে মাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, পৃথিবী কত অদ্ভুত, যাকে কাছে পাওয়া হবে না, ভালোবেসে আগলে রাখা যাবে না, যে অন্যের হবে তার জন্য কেন এত মায়া? এই উত্তর আজও খুঁজে পাইনি, হয়তো এর কোনো উত্তরও নেই। ওয়ান সাইড লাভ শুধু একজন দূর থেকে ভালোবেসে যাবে, অপরজন না জেনে অন্যের ভালোবাসায় মগ্ন হবে। এটা তার দোষ না, দোষ হলো ভাগ্যের আর আমার মনের, যে নিষিদ্ধ জিনিসে মায়ায় পড়েছিল। এসেছিলাম মন ফ্রেশ করতে, অথচ তার কথা মনে পড়ে আরও মন খারাপ হয়ে গেল। জীবন চলছে এভাবে, হয়তো চলতে থাকবে বলেই ছাদ থেকে নেমে যায় মাহিন। মেঘলার আজ কলেজ ছিল, তাড়াতাড়ি রেডি হয়ে মাহিমের সাথে চলে আসে। প্রতিদিন ড্রাইভার কলেজে নিয়ে আসলো, আজ মাহিমের সাথে এসেছে, কারণ মেঘলার কলেজের ওদিকে মাহিমের কাজ ছিল, তাই কলেজে নামিয়ে দিয়ে গেল। যাওয়ার আগে বলে গেছে কলেজ ছুটি হলে সোজা বাসায় যেতে। আমি আসার গাড়িতে করে আসলেও যাওয়ার সময় আমি রিন্তি একসাথে রিক্সায় যাই। ওর আর আমার বাসা এক পথে, আর অবন্তিকা ওর বাসা থেকে গাড়ি নিয়ে যায়। সাথীর বাসা অন্যদিকে, ও সাধারণ ঘরের মেয়ে, বাসা খুব একটা দূরে নয়, কখনো রিক্সা কখনো বা হেঁটে চলে যায়। ওকে দেখলে বুঝতে পারি আমরা কত বিলাসিতায় জীবনযাপন করি। ও আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়নি, আমরাই জোর করে আমাদের সাথে নিয়েছি, কারণ সাথী খুব ভালো একটা মেয়ে, পড়াশোনায়ও ভালো। আমার পরে তার রেজাল্ট আসে, মানে সে ক্লাসের তৃতীয়। কলেজে গেটে পা দিতেই অবন্তিকা ও রিন্তি দৌড়ে এসে জড়িয়ে ধরে। আমি তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিয়েছিলাম, শেষ পর্যন্ত আম গাছটা থাকায় রক্ষে হলো। এক হাতে সেটা ধরে নিজেকে সামলে নিলাম আমি। তারপর ওদের দুজনকে সরিয়ে রাগ দেখিয়ে বলছি, আরে একটু হলেই তো পড়ে যেতাম, এভাবে কেউ দৌড়ে এসে জড়িয়ে ধরে? দোস্ত, একটু আবেগে আপ্লুত হয়ে গেছিলাম, তাই আর কি, সরি। অবন্তিকা মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, আমরা জড়িয়ে ধরলে ভালো লাগবে না, কোনো প্রেমিক পুরুষ এসে ধরলে ঠিকই ভালো লাগতো। বলে হাসছে অবন্তিকা। ওর হাসি দেখে ওরে একটা থাবড় দেয়। আমার ওসব কোনো প্রেমিক নেই, তাই ফালতু কথা বন্ধ কর। আর রিন্তি, তোর খুশির কারণ কি? আরে আমি বলছি শোন। অবন্তিকাকে বলতে না দিয়ে রিন্তি বলে, অবন্তিকা, যে রহিম নামে একটা ছেলেকে ভালোবাসতো চিনিস না? এত মাস ওর পিছনে ঘোরার, ওই রোহিত আজকে অবন্তিকার প্রপোজাল রাজি হয়েছে, চিঠির মাধ্যমে উত্তর দিয়েছে, তাই ওর এত খুশি। মেঘলা চোখ ছোট করে অবন্তিকার দিকে তাকায়, হাতে থাকা চিঠিটা নেয়, পড়ে শেষ করে। বুঝলাম ওর খুশির কারণ, কিন্তু তোর খুশির কারণ কি? রিন্তি একটু লজ্জা ভাব নিয়ে বলল, অবন্তিকা প্রেম করবে, আমরা দেখে শিখবো, তারপর আমিও প্রেম। আর তাছাড়া বান্ধবীর বয়ফ্রেন্ড হয়েছে, তার থেকে ফুচকা খাবো এই খুশিতে রে। রিন্তির কথা শুনে মেঘলা ও অবন্তিকা দুজনে বড় বড় চোখ করে ওর দিকে তাকায়। তা দেখে রিন্তি বলে, এমন করে তাকাস কেন? ঘুরে এ তো শখ কি রে বান্ধবী, বয়ফ্রেন্ডকে ফকির বানানোর ধান্দা? ফকির করবে কেন? সামান্য ফুচকা খাওয়ালে কি কেউ ফকির হয়? তাছাড়া আমি বেশি ফুচকা খেতে পারি না, এই ধর 5 প্লেট খেতে পারি, সামান্যই তো। অবন্তিকা রিন্তির মুখের দিকে হা করে তাকিয়ে আছে। তুই তো। কথা শেষ না হতেই পেছন থেকে প্রশ্ন এলো, গেটের সামনে দাঁড়িয়ে কি করিস তোরা, ভিতরে চল। মেঘলা রিন্তি অবন্তিকা পিছনে ঘুরে দেখে সাথী আসছে, মুখে তার হাসি। তা দেখে মেঘলা জিজ্ঞাসা করে, তোর মুখে সচরাচর হাসি দেখা যায় না, কিন্তু আজ হাসি দেখছি, কারণটা কি? তুই আবার অবন্তিকার মতো প্রেমে পড়লি নাকি? না রে, প্রেম সেসব আমার দ্বারা হবে না, আর আমারও তো সময় নেই, আমার অনেক দায়িত্ব আছে, পড়াশোনা শেষ করে নিজে কিছু করব। বাবা মার ছেলে নেই, একমাত্র মেয়ে আমি, তাদের দেখাশোনা আমাকেই করতে হবে। তোদের মতো আমার বাবা অত বড় লোক না, তাই আমার আবেগে গা ভাসালে চলবে বল? হয়েছে, দায়িত্ব আনা মেয়ে সব সময় নিজেকে ছোট করতে হবে না, আর আমরা বড়লোক এটা বলে খোঁটাও দিতে হবে না। ঠিক আছে ম্যাম, সরি, আর কিছু বলবো না, চল ক্লাসে যাই। আর 3 মিনিট সময় আছে, রফিক স্যারের ক্লাসে দেরিতে গেলে তো 1000টা কথা শুনতে হবে, সাথে অপমান তো ফ্রি আছেই। এই জন্য ওরা 4 জন তাড়াতাড়ি করে ক্লাসের রুমে চলে গেল। সাথের ইমোশনাল কথা শুনে সকলে চুপ হয়ে গেল। মেঘলা ওর কাজ জড়িয়ে যেতে যেতে বলে, রোদ্দুর এসেছে পার্টি অফিসে এক জায়গায়, নিজের দল গঠনে কে কোন কাজে থাকবে তা আগে থেকে বুঝে দিতে হবে। ওর সাথে আছে শাহিন ও আলিফ, যে ওরা স্কুল জীবনে বন্ধু, স্কুলে থাকতে একসাথে পড়েছে, তারপর কলেজ ভার্সিটি লাইফ আলাদা জায়গায় পেরিয়ে গেল।
শাহিন রোদ্দুরের সাথে দলে যোগ দিতে আসলে আলিফ এসেছে বন্ধুর সাথে দেখা করতে। আলিফ পেশায় এক পুলিশ অফিসার, সে তার কাজ নিয়ে ব্যস্ত। নমিনেশন জমা দেওয়ার সময় সামনে সোমবার, বেশি দিন নেই। কয়েকদিন পর থেকে শুরু হয়ে যাবে নিজেদের কাজ প্রচারণা করা। কয়েকজন ছেলে রোদ্দুরের সামনে, তারা চায় রোদ্দুর রাজনীতিতে আসুক, তাহলে অন্তত ভালো কাজ হবে, মানুষের অন্যায় বিচার পাবে, টাকা খেয়ে অনৈতিক কাজ থামাচাপা যাবে না। আলিফ এতে খুশি। তার বন্ধু কেমন তা জানে, সে অন্তত সে মানুষদের মতো নয়। কয়েক মাস আগে শায়লা নামের এক মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার একদিন পর রাস্তার ধারে লাশ মিলে সেই মেয়ের শরীরে ছিল শত আঘাতের চিহ্ন। শায়লার গরিব বাবা মা পুলিশ কমপ্লেন করলেও কোনো কাজ হয়নি বলে তারা বর্তমান এমপি আজিজ শেখের কাছে আসে, কিন্তু তিনি সেই বিষয়ে কিছু বলেননি। হয়তো জানতো আসল কালপ্রিটকে। তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে চুপ হয়ে গেছে এবং পুলিশ ডিপার্টমেন্টের বড় অফিসার, সেও তার সাথে জড়িত। আমার মতো ছোট মানুষের কিছু করার নেই। এবার এমপি নির্বাচনে আজিজ শেখের ছেলে অমিত শেখ আসবে। সে কিন্তু ভীষণ খারাপ ছেলে। তার নামে অহরহ খারাপ কাজের তালিকা থাকলেও তা কখনো প্রকাশ করে সুযোগ পায় না, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে না। আলিফের কথা শুনে রোদ্দুর অট্ট হাসি দেয়। তার দিকে সকলে তাকায়। আলিফের হাসির কারণ বুঝতে পারল না। ভ্রু কুচকে তাকালো। সেদিকে লক্ষ্য করে রোদ্দুর তার ঘাড়ে হাত দিয়ে বলল, এই আহিয়ান চৌধুরী রোদ্দুর সব জেনে এসছে। এত কাছে খেলোয়াড় আমাকে ভেবো না। রাজনীতি আমার রক্তে আছে। আরও 2 বছর আগে রাজনীতিতে আসতে চেয়েছিলাম, আব্বুর জন্য আসতে পারিনি। সে বলেছিল লেখাপড়া শেষ করতে, আমিও তাই করেছি। রাগ করে 2 বছর বাড়ি আসেনি, পরে শেষ করে এসছে। শাহিন সামনে এসে প্রশ্ন করে, আঙ্কেল এখন রাজি হয়েছে? আব্বু কখনো রাজি হবে না, উনি ভয় পান। রাজনীতি করলে নিজের জীবনের ভরসা নেই, রাজনীতি যেন না করে। এর জন্য কত ঝামেলা চলে, কিন্তু আমি ছাড়বো না। দাদুর ইচ্ছে পূরণ করব, আর অমিত শেখের সাথে লড়াই হবে মাঠে। শুধু ক্ষমতা টাকা থাকলে হয় না, বুদ্ধি থাকতে হয়। ঠিক আছে, যা করবি সাবধানে করিস, আমার ডিউটি আছে, আমি যাই। আলিফ চলে গেল। রোদ্দুর নিজের কাছে ব্যস্ত হলো। মেঘলাদের ক্লাস শেষ। রুম থেকে বেরিয়ে ওরা 4 জন মাঠে এসে দাঁড়ায়। তখনই পেছন থেকে একটা ছেলে এসে মেঘলা সহ সকলকে উদ্দেশ্য করে বলে। ওরা 4 জন একে অপরের দিকে তাকায়। তারপর রুন্তি ওদের কানে কানে বলে, অনেক এ ছেলে ভালো না, কলেজে মেয়েদের সাথে ফ্লার্টিং করে বেড়ায়, আর তার গার্লফ্রেন্ডের অভাব নেই। বড় লোকের বখাটে পোড়া, রাস্তায় মেয়েদের বিরক্ত করে শুনেছি, কিন্তু আমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছে। মতলব কি? অনেক ওদের বিড়বিড় শুনে বলে, হ্যালো মিস কিউটিরা, কি এত বিড়বিড় করছো? অবন্তিকা মুখ বেঁকিয়ে বলে, যাই বলি, আপনার কি? আর আপনি আমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছেন কেন? বন্ধুত্ব করলে ছেলেদের সাথে করেন। কলেজে কি ছেলের অভাব পড়েছে? আমরা ছেলেদের সাথে বন্ধুত্ব করি না। আরে কিউটি, এত রাগছো কেন? জানো না রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আসলে ছেলেদের সাথে বন্ধুত্ব করতে আমার ভালো লাগে না। ওলে বেবি, রাগছো কেন? আমার তো তোমাদের মতো সুন্দরীদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে, ডেটিংয়ে যেতে ভালো লাগে। তাহলে যাদের সাথে ভালো লাগে তাদের সাথে করেন, আমাদের দরকার নেই। আরে কিউটি, এত রাগছো কেন? জানো না রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আসলে ছেলেদের সাথে বন্ধুত্ব করতে আমার ভালো লাগে না। ওলে বেবি, রাগছো কেন? আমার তো তোমাদের মতো সুন্দরীদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে, ডেটিংয়ে যেতে ভালো লাগে। মেঘলা এত সময় চুপ করে থাকলেও অভিকের কুরুচিপূর্ণ কথা শুনে সেও রেগে যায়। আপনি যদি সামনে থেকে না সরেন তাহলে সাইকেটিকে বন্ধুত্ব করে গুছিয়ে দেবো। মেঘলার কথা শুনে অনেক চলে যায়, আর যাওয়ার আগে বলে যায়, নেক্সট টাইম এর শোধ নেব। এসব ছেলে কোথা থেকে আসে? এদের কলেজে ভর্তি করে নেয় কে? কোথায় ভাবলাম আজ আনন্দে একটু কোথাও ঘুরতে যাব, শালা মুডটাই নষ্ট করে দিল। চল পাশের পার্ক থেকে ঘুরে মনটা ফ্রেশ করে আসি। অবন্তিকার কথা শুনে মেঘলা তৎক্ষণাৎ বলে ওঠে, না না, আমার বাড়ি যেতে হবে, দেরি হলে খবর করবে আমার। সাথী ওর ভয়ের কণ্ঠ শুনে বলে, এত তাড়াহুড়োর কারণ কি? রুদ্র ভাই বাসায় এসেছেন, একা পার্কে গেছি শুনলে খবর খারাপ করবে আমার। রিন্তি আগ বাড়িয়ে বলে, কি বলিস, কবে আসলো? আর রোদ্দুর ভাইকে এত ভয় পাস কেন? কারণ রোদ্দুর ভাইয়ের কথা না শুনলে ওরে মাইর দিবে তাই। তুই চিনিস কেমনে? ভুলে থাকতে ওদের বাসায় যেতাম, তখন চিনতাম, তারপর দেখিনি অনেক দিন। এই মেঘলা, তোর ওই ভয়ঙ্কর রতুর ভাই কেমন? তার কোনো ছবি আছে? তুই দেখে কি করবি? দেখতাম আবার কি, কে সেই
পুরুষ যাকে মাশফিকা চৌধুরী মেঘলা ভয় পায়। অবন্তিকার কথা শুনে রিন্তি সহ তিন হাসে, আর ওদের হাসি দেখে মেঘলা রাগ হয়। যা, তোদের সাথে কথা নেই। ওই শয়তান ভাইয়ের চেহারা আর কথা শুনলে ভয় পাবি। কেন রে, রোদ্দুর ভাই কি ভাগের মতো দেখতে? তাহলে কালকের ছবি তুলে আনিস তো, আমার বাঘ দেখার ইচ্ছে। কেন, তুই জীবনে বাঘ দেখিসনি? দেখেছি, কিন্তু তোর বর্ণনার মানুষ বাঘ দেখিনি। এই কথা বলে আবারও হাসতে থাকে ওরা তিনজন, আর মেঘলা রেগে কলেজ থেকে বেরিয়ে যায়। ওর পিছু পিছু দৌড় দেয় বাকি তিনজন। মেঘলাকে কাতুকুতু দিয়ে হাসিয়ে রাগের কথা ভুলিয়ে দেয়। আসলে বান্ধবী এমনই, তারা রাগায় আবার মুহূর্তে হাসায়, মন খারাপের পাশে থাকে, চলার পথে হাত রাখে। রাতে ঘড়ির কাঁটা যখন 12টা ছুঁয়ে তখন বাড়ি ফিরে রোদ্দুর। ওর কাছে এক্সট্রা চাবি থাকার কারণে কাউকে ডাকতে হয় না, নিজে দরজা খুলে বাসায় ঢুকে আবার দরজা ছিটকিনি লাগিয়ে দেয়। ড্রয়িং রুম অন্ধকার, কেউ নেই। 11টার দিকে রাহেলা চৌধুরী ফোন করে বাসায় আসবে কখন তা জানতে চাইলে সে বলে, আমার যেতে দেরি হবে, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। বসে আছো কেন? ঘুমাতে যাও। তোমার যে ঘুমের ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হয় তা ভুলে গেছো? ছেলে আসতে না আসতে রাজনীতি করতে গেল, যে কারণে দূরে রাখলাম। ভাবছিলাম হয়তো সে ভূত মাথা থেকে নেমে যাবে, কিন্তু না, তার হলো কই। এখন নির্বাচন শুরু হয়নি, তাতেই বাড়ি ফেরার নাম নেই। পরে কখন ফিরবে বুঝতে পারছো? যে ছেলেকে ভালোবেসে আশকারা দিয়েছো, অপেক্ষা করে থাকো, তাকে ঘরে রাখতে পারবে তো, নাকি সারাদিন তার খোঁজ পাওয়াই যাবে না? অবশ্য এখনও পাওয়া যাচ্ছে না, পরে তাকে নিজের নাগালে পাবে না। কোন দিন শুনবে? ছেলের কথা শুনে তিনি তবুও বসেছিলেন, কিন্তু আফজাল চৌধুরীর বলা কথা আর থাকতে পারেননি। রাহেলা চৌধুরী পুরো কথা না শুনে নিজের রুমে চলে যান। সন্তান ভালো করলে সকলে খুশি, আর সন্তান কোনো কথা না মানলে সব দোষ হয় মায়ের। কিন্তু কেন? সন্তান তো বাবারও, তাহলে মায়ের দোষ একা হবে কেন? আমি মা বলে সন্তানের ইচ্ছের মূল্য দিতে হয়, তার মুখে তাকিয়ে বুঝতে হয় সে কি চায়। তাছাড়া সে তো খারাপ কিছু করছে না। ভয় আমারও হয়, কিন্তু আটকে রাখার ইচ্ছে নেই, তবে ব্যবস্থা করতে পারি। আমার সন্তান আর যাই হোক মানুষকে সম্মান দিতে জানে। জীবনে এই রাজনীতিতে আসা ছাড়া বাবা মায়ের আর কোনো কথার অবাধ্য হয়নি। রোদ্দুর ড্রয়িং রুম অন্ধকার দেখে ভাবলো সকলে হয়তো ঘুমিয়ে গেছে, এত রাতে কেউ জেগে থাকার কথা না। ভেবে আশেপাশে মাথা ঘুরে দেখে উপরে নিজের রুমে যেতে পা বাড়ায় ধারণা ভুল করে দিয়ে পেছন থেকে মেজাজি কণ্ঠে বলতে থাকে, এখন থেকে রাত বিরেতে ফিরতে শুরু করেছো, আরও দিন তো পড়ে আছে। তোমার জন্য তোমার মা জেগে বসে থাকে, তা আমার একদম সহ্য হয় না। কাল থেকে 10টার আগে বাড়িতে ফেরানো চাই। রোদ্দুর সিঁড়িতে উঠানো পাটা নামায়। আফজাল চৌধুরীর দিকে ঘুরে নিজের পকেটে হাত পুড়ে উত্তর দেয়, আপনি কি রাত বিরেতে আমাকে এসব প্রশ্ন করার জন্য না ঘুমিয়ে বসেছিলেন? আমি তো আম্মুকে বলেছি দেরি হবে, জরুরি কাজ ছিল। আফজাল চৌধুরী ছেলের কথা একটু অপমান বোধ করলো। আসলে সেই সব বলার জন্য বসেছিল, কিন্তু তার মধ্যে আরেকটা সত্যি হলো, ছেলের জন্য চিন্তা হয়। মুখে যাই বলুক বাবার ভালোবাসা আড়াল থাকে, সেটা হয়তো রোদ্দুর বুঝতে পারে না, নয়তো বুঝেও চুপ থাকে। অনেক রাত হয়েছে, ঘুমোতে যান। আর একটা কথা শুনলাম, মাহিমকে কদিনের জন্য ঢাকা পাঠিয়েছেন। কাজে সত্যি কি কাজ আছে নাকি আমার সাথে রাজনীতি নির্বাচনের সাথে জড়িত না হয়, আমাকে হেল্প না করে এর জন্য পাঠিয়েছেন, তাই না? আফজাল চৌধুরী ছেলের দিকে তাকায়, মুখে তার গাম্ভীর্যতা বজায় আছে। ছেলে আসল কায়দা বুঝতে পারছে, আর কি বা বলার আছে। আরো কিছু বলার আগে নিজের রুমে চলে যায়। রোদ্দুরের বাবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে বলে, রাজনীতি আমার শরীরের রক্ত চুড়ে, চাইলে ছাড়তে পারছি না। তোমার চিন্তা বুঝি এমন কিছু হবে না, তোমার চিন্তা বোঝে, কিন্তু এমন কিছু হবে না। আর একদিন তুমি আমাকে বুঝবে। মেঘলার ঘুম আসছিল না, পুরো রুম ব্যালকনি ঘুরে তাও ভালো লাগে না দেখে ফোন চাপছিল, এতেও যেন বোরিং লাগছে। তাই বাধ্য হয়ে ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসতে রোদ্দুর আর আফজাল চৌধুরীকে নিচে দেখতে পায়। তারা বাবা ছেলে কথা বলছে মেঘলা পর্দার আড়াল থেকে ওদের কথা শুনে, যদিও শোনা ঠিক নয়, কিন্তু রাগে কথা বলছে। কি কারণ এই জন্যেই শোনা। শেষে মনে মনে বলে, তার কথাই যেন সর্বশেষ কথা, বাবার কথা তো শোনেই না। কি এমন আছে ওই রাজনীতিতে? শুধু মারামারি, গন্ডগোল, ঝামেলা, এসবই তো আছে, যেগুলো আমারও পছন্দ না।
মনে মনে ভাবতে সিঁড়িতে পা ফেলার শব্দে মেঘলা স্থির হয়, বুঝতে পারে রোদ্দুর আসছে, এই জন্য তাড়াতাড়ি করে নিজের রুমে ঢুকে পড়ে। রোদ্দুর উপরে উঠতে বুঝতে পারে ডান সাইড থেকে কেউ সরে গেল। ওর ভ্রু কুচকে তাকায় সেদিকে, বোঝার চেষ্টা করে কি ওখানে, কিন্তু যে দেখে কিছু নেই। পাশে চোখ পড়ে মেঘলার রুমের পর্দা এখনো নড়ছে, তা দেখে রোদ্দুর যা বুঝার বুঝে যায়। নিঃশব্দে মেঘলা রুমের সামনে দাঁড়ায়। কারো পায়ের আওয়াজ শুনে মেঘলা বিছানা থেকে মাথা উঁচে দেখে রুমের বাহিরে কারো ছায়া। এটা নিশ্চিত রোদ্দুর ভাইয়া সর্বনাশ দেখে ফেলেছে নাকি, তাহলে খবর আছে। দরজা খোলার শব্দ হতেই মেঘলা চোখ বন্ধ করে নেয়। অন্যদিন দরজা বন্ধ করে ঘুমায়, আজও ঘুমাতো, কিন্তু একটু আগে রুমে আসায় বন্ধ করার সময় পায়নি। ছিটকিনি লাগাতে গেলে শব্দ ভেবে এসে চুপ করে শুয়ে পড়েছিল। মেঘলার রুমে ড্রিম লাইট জ্বালানো আছে, যার কারণে ওর মুখে রঙিন দেখা যাচ্ছে। সেদিকে চেয়ে আছে রোদ্দুর। কি জাদু আছে ওই আদলে, যার কারণে ভুলতে পারেনি। রোদ্দুর আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজে, যখন পিছনে ঘুরে তখন মেঘলা একটু চোখ মেলে দেখে আর বোঝার চেষ্টা করে কি খুঁজছে। আবার যেই ওর দিকে ঘুরবে তখনই আবার চোখ বন্ধ করে নেয়। রোদ্দুর হাতে করে কিছু একটা নিয়ে মেঘলার গায়ে ফেলে দেয় আর কানের কাছে গিয়ে বলে ওঠে, সাপ, সাপ। সাপের নাম শুনতে মেঘলা সাপ বলে চিৎকার করে বেড থেকে নেমে দৌড়ে এসে ভয়ে রোদ্দুরকে জড়িয়ে ধরে আর বলে, সাপ কোথায়? সরান, আমি ভয় পাই, আমায় কামড়াবে। সাপ? আমাকে ভয় পাস না? জি, সাপের থেকে বেশি আপনাকে ভয় পাই। তাহলে সাপে বা আমাকে জড়িয়ে ধরেছিস কেন? মেঘলা বুঝতে পারে ভুল কথা বলে ফেলেছে। আসলে সে রোদ্দুরকে জড়িয়ে আছে, যাকে ভয় করে আরেক ভয়ের জন্য তাকে জড়িয়ে আছে। ব্যাপারটা কেমন না? সে যাই হোক, মেঘলা তবুও রোদ্দুরকে ছাড়ছে না। মেঘলা রোদ্দুরের ঘাড় পর্যন্ত হওয়ায় ওর প্রশস্ত বুকে মেঘলার মাথা ঠেকে আছে, ভয়েও বেডের দিকে তাকাচ্ছে না। সাপ গেছে, তাকিয়ে দেখ। এত রাতে জেগেছিস কেন? কি করছিলি? বিশ্বাস করুন, আমি আপনার আর বড় আব্বুর কথা শুনতে চাইনি। ঘুম পাচ্ছিল না, তাই উঠে গিয়েছিলাম, তখন শুনতে পেয়েছি। আমাকে তোকে জিজ্ঞেস করছি কিছু? তাহলে আগেই বলছিস। ব্যাপারটা এমন হলে একটা প্রবাদ বাক্য আছে, অনেকে বলে, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। মেঘলা চুপ করেছে। রোদ্দুর শীতল কণ্ঠে বলে ওঠে, অকারণে ভয় পাওয়ার দরকার নেই। আমি বাঘ ভাল্লুক না, তাই বলে আমি যেসব মানা করি সেগুলো করার কথা ভাবিস না। এবার ছাড়, আমার বউর জন্য রাখা বুকে তুই আছিস। এই কথা আমার ভবিষ্যৎ বউ জানলে কষ্টে পাবে। মেঘলার সাথে সাথে রোদ্দুরের থেকে একটু দূরে এসে দাঁড়ায়, মাথা নিচু করে। লজ্জা লাগছে, রোদ্দুর ভাইকে জড়িয়েছিল, এর জন্য কি কথা বলল। ছাড়তে বলেছে মানে এই না যে দূরে যেতে বলেছে। মেঘলা রোদ্দুরের কথার মানে বুঝতে পারছে না, কখন কি বলে। রোদ্দুর এক কদম এগিয়ে গেল, মেঘলার খুব নিকটে, দৃষ্টি মেঘলার পানে। আমি যেমন ছাড়তে বলে দূরে গেলে, এখন যদি কাছে আসতে বলি আসবে? দুজনের নিকটে থাকার কারণে দুজনের শ্বাস প্রশ্বাস একে অন্য শুনতে পাচ্ছে। রোদ্দুর ভাইয়ের হয়েছে কিছু একটা, নাকি কিছু খেয়ে এসেছে? মেঘলার মনে মনে বলা কথা বোধহয় শুনতে পেল, তাই ওর জবাব দিল, এই আহিয়ান চৌধুরী রোদ্দুর অ্যালকোহল ছুঁয়েও দেখে না, তার নেশা করতে হয় না। একজোড়া চোখের দিকে তাকালে এমনি মাতাল হয়ে যায়। সকাল হয়েছে। মেঘলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। রাতে দেরিতে ঘুমালেও সকালে তাড়াতাড়ি দেখতে পায়। নিচে এসে দেখে প্রতিদিনের মতো রাহেলা চৌধুরী ও মাহিমা চৌধুরী নাস্তা বানাচ্ছে। আফজাল চৌধুরী, আলিফ চৌধুরী একটু পর খেতে আসবেন, তারপর অফিসে যাবেন। টাইম টু টাইম খারাপ রেডি থাকে, অফিসে দেরি হোক তা যেন না হয়, এই নির্দেশ। নিচে সোফায় হৃদিতা মুখ গোমরা করে বসে আছে, তা দেখে মেঘলার কাছে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মুখটা এমন করে রেখেছো কেন? ভাইয়া আসেনি বলে ঝগড়া করেছো নাকি? হৃদিতা দাঁতে দাঁত পিষে কথা বলে, একবার কাছে পাইলে কি যে করতাম। আসবে বলে আজ 3 দিন হলো, তবু আসার নাম নেই, তার কাজ শেষ হয় না। রান্নাঘর থেকে রাহেলা চৌধুরীর কণ্ঠ আসলো, কে সারাদিন যন্ত্রণায় রাখে, কাজ শেষ না হলে আসবে কিভাবে? আমাকে ফোন করে বলে, দেখেন মা, আপনার মেয়ে শুধু শুধু রাগ করে বসে আছে, কথা বলছে না। কি এক ব্যাপার বলো জামাই? ওরে সহ্য করে, অন্য কেউ হলে নিশ্চিত ছেড়ে যেত, ওরে সহ্য করতোই না। হৃদিতা এমনি রেগেছিল, তার মধ্যে রাহেলা চৌধুরীর কথা মাথা গরম করে দিল। সে চেঁচিয়ে বলল, আম্মু, তুমি তোমার জামাইয়ের হয়ে সাফাই গাওয়া বন্ধ করো। সেই যে কেমন তা জানি, কথা দিয়ে কথা রাখে না, কাজ করতে গেলে ভুলে যায় তার বউ আছে। এই যে দেখছিস, ছোট কেমন বাদর মেয়ে, ভালো বললেও তার গায়ে লাগে। জামাই ভালো, শ্বশুর শাশুড়ি ভালো বলে ওরে সহ্য করে। মাহিমা চৌধুরী রান্না করা তরকারি টেবিলে রাখতে আস্তে আস্তে বলল, না ভাবি, আমার হৃদিতা মা যথেষ্ট ভালো, এজন্য জামাই শ্বশুরবাড়ির সকলে ওরে ভালোবাসে। আমি তো আমার মেয়েটাকে নিয়ে চিন্তিত, যে বাদর কোনো কথা শুনে না, কোনো কাজ করতে চায় না।
একে যে কার হাতে তুলে দেই এই চিন্তায় বাঁচি না। জামাই ভালো হবে কি না, ওরে বুঝবে কি না, এই ভাবি সব সময়। মেঘলা আর হৃদিতা কথা শুনে মাহিমা চৌধুরীর প্রশংসায় হৃদিতা খুশি হলেও মেঘলা খুশি হয় না। আম্মু শুধু বদনাম করে। হ্যাঁ, আমি একটু অগোছালো কোনো কাজ করতে গেলে আম্মু ভুল হয়। তাছাড়া তারাই তো রান্নাঘরে যেতে দেয় না, এর দোষ আমার কেন? আমার জামাই আর যাই হোক তোমার মতো বকবে না, এটা নিশ্চিত থাকো। হ্যাঁ, আমি তো বকি তোর খারাপের জন্য, আমি তোর সৎ মা, বুঝলি? মেঘলা মুখ বাঁকালো। রোদ্দুর রুম থেকে নিচে নেমে আসছে, কেউ খেয়াল করেনি। সে হৃদিতা উঠে দাঁড়ায়, মাহিমা চৌধুরীর ঘাড় জড়িয়ে ধরে বলে, ছোট আম্মু, টেনশন করিও না, মেঘলার জীবনে ভালো কেউ আসবে। ভাইয়ার সেও অবশেষে তোমার প্রিয় পাত্র হবে। মেঘলাকে বুঝবে, ভালোবাসবে, বুঝছো? এমন পাত্র কই পাওয়া যাবে? আমার রোদ্দুর বাবা এক পিসি, তার মতো কি কেউ হবে? তাহলে তাকে জামাই করো। রোদ্দুর গ্লাসে পানি ঢেলে সবে মুখে নিয়েছে, তখন হৃদিতার কথা শুনে বিষম খায়, পানি নাকে মুখে উঠে। মেঘলা অবাক হয়ে হৃদিতার দিকে চেয়ে আছে। মাহিমা চৌধুরী তখন রান্নাঘরের দিকে যাচ্ছিল বিদায় স্পষ্ট শুনতে পায়নি, তাই আবার জিজ্ঞাসা করে, কি বললে মা? না কিছু না ছোট মা, তুমি কাজ করো বলে এড়িয়ে যায়। ভাইয়ের দিকে তাকাতেই দেখে সে রাগি চোখে তাকিয়ে আছে। তাদেরকে হৃদিতা আমতা আমতা করে বলে, আমার কাজ আছে, ও ফোন দিচ্ছে, আমি কথা বলি। মেঘলা তুই থাক, আমি আসছি। বলে কেটে পড়ে। মেঘলা কিছু বলতে পারল না, শুধু হৃদিতা আর রোদ্দুর দুজনের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। মেঘলা দাঁড়িয়ে আছে, রোদ্দুর রান্নাঘরে গিয়ে কিছু বলল, তারপর মেঘলার দিকে এক নজর তাকিয়ে উপরে চলে গেল। 5 মিনিট পর মেঘলার ডাক পড়ল। বড় আম্মুর ডাক শুনে দৌড়ে গেল। কি হয়েছে বড় আম্মু বলো? পাতিল থেকে গরম পানি ঢেলে বালতিতে ঢেলে দিয়ে বলল, যা তো মা, এই গরম পানিগুলো রোদ্দুরকে দিয়ে আয়। গরম পানি উনি কি করবেন? কি জানি বাপু, ও শুধু বললো গরম পানি লাগবে, ও তো কিছু শুনিনি, তুই নিয়ে যা। মেঘলা বাধ্য মেয়ের মতো গরম পানির গ্লাসটা হাতে নিয়ে উপরের দিকে চলল। বড় আম্মুর কথা সে ফেলতে পারে না, আম্মুর চেয়ে বড় আম্মু বেশি ভালোবাসে বলে তার মনে হয়। রোদ্দুরের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, নক করবে নাকি নক না করে ঢুকবে বুঝতে পারছে না। তখন ঘর থেকে উত্তর আসে, ভিতরে আয়। মেঘলা ধীর পায়ে ভেতরে আসলো আর ভাবছে, আমি বাইরে, বুঝলো কিভাবে? দরজা তো বন্ধ ছিল। এত ভেবে কাজ নেই, গরম পানি রেখে যা। আর আমার কান চোখ এতটাই প্রখর যে আশেপাশে কারো নিঃশ্বাস কিংবা ছায়া দেখলেও বুঝতে পারে কোথায় কি আছে। আর তুই এমন কি, আর তোর পায়ের শব্দ, নিঃশ্বাসের গতি, রোদ, আলোতে ছায়া দেখলেও বুঝতে অসুবিধা হবে না কে এটা। মেঘলা হাঁ মেলে তাকিয়ে আছে। রোদ্দুর ভাই তাকে এত চিনে কবে থেকেই বা এত খোঁজ রাখলো, কালকে রাতের কথার মানে বুঝতে পারেনি বা বোঝার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? রেখে যা। রোদ্দুর মাথা নিচু করে ফোনে কিছু করছে। মেঘলা ওর কথা মতো গরম পানি রাখতে ওয়াশরুমের দিকে যায়। রোদ্দুর মাথা তুলোকে ওয়াশরুমে যেতে দেখে বলে, ওয়াশরুমে যাচ্ছিস কেন? গরম পানি রাখতে আপনি না বলেন রেখে যেতে? আমি কি বলেছি ওয়াশরুমে দেখতে? কোথায় রাখবো সেটা তো বলেননি। আমি ভাবলাম শীতের জন্য গরম পানি দিয়ে গোসল করবেন হয়তো। গোসল করলে আমার গরম পানি লাগে না। হ্যাঁ, তা লাগবে কেন? আপনি নিজে তো হাঁকুন, শুধু মানুষকে জ্বালান। কিছু বললি? মেঘলা তোতলানো শব্দ করে, না কিছু বলিনি তো। কোথায় রাখবো বলেন, রেখে চলে যাই। বেলকুনিতে রাখ, বেলকুনিতে রাখ। বেলকুনির গাছগুলোতে পোকা ধরেছে, একটা স্প্রে করতে হবে, তাতে গরম পানি মেশাতে হবে। এই সামান্য পানির জন্য 1 বালতি পানি দিল কেন বড় আম্মু? সে তোর বড় আম্মু, আর তুই জানিস। মেঘলা ব্যালকনিতে বালতি রেখে নিজের রুমে আসার জন্য বাহির হয়, আবার ঘুরে যায়। রোদ্দুর ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে, কি? না কিছু না। বল, কি বলতে আসলি? বলবো? হ্যাঁ বল। আপনার একটা ছবি তুলি। কি করবি? ওই একটু দরকার আছে আমার, মানে আমার বান্ধবীরা দেখতে চেয়েছে। রোদ্দুর বাঁকা চোখে তাকালো, না বোঝার চেষ্টা করে বলে, তোর বান্ধবীরা আমার ছবি দেখে কি করবে? আমি কি কোনো সিনেমার নায়ক নাকি যে আমায় দেখতে চাইবে? আপনি সিনেমার নায়কের থেকে কম না। আপনাকে না ব্ল্যাক আর হোয়াইট শার্টে দারুণ লাগে দেখতে। কি? মেঘলা বুঝতে পারলো ভুল কিছু বলে ফেলেছে। কি যা তা বললাম। রোদ্দুর মুচকি হেসে বুঝতে পারে না বলতে চেয়েও ভুলে বলেছে, আর এও বুঝতে পারে তার প্রিয়তমার মনে তার জন্য একটু হলেও ভালো লাগা তৈরি হয়েছে। সিনেমার নায়ক হতে সুন্দর হওয়া লাগে, আমি তো সুন্দর না, কালো। রোদ্দুরের কথা শুনে মেঘলার ভারী রাগ হলো। মুখ ফুটে না বলতে চেয়েও বলল, কে বলেছে আপনি কালো? আপনি সাদা সুন্দর না হলেও আপনার ওই শ্যামলা চেহারায় যে সৌন্দর্য লুকিয়ে আছে তা অন্য কারো মধ্যে নেই। রোদ্দুর নিঃশব্দে হেসে মেঘলাকে প্রশ্ন করে, তাহলে শ্যাম পুরুষকে তোর গল্পের নায়ক বানা। আমি কেন? আমার যে সুন্দর সুন্দর মেয়ে আসবে আপনাকে দেখলে, যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে, তাদের বলবেন। তুই প্রেম পড়েছিস? যে কোনো মেয়ে প্রেম পড়তে বাধ্য হলে তো
তোরও পড়ার কথা, তাই না? মেঘলা নিজের কথার জালে ফেসে গেছে। রোদ্দুরকে তার পছন্দের না শাসনের কারণে ভয় পেত বলে, তাছাড়া দেখতেই শ্যামবর্ণের পুরুষকে অপছন্দ করার সাধ্য নেই, কিন্তু তা বলতে পারবে না। আজকাল রৌদ্র ভাই কেমন সব কথা বলে বুঝতে পারি না। কি হলো, উত্তর দে। আমি জানি না। বলেই দৌড় দেয় মেঘলা। সেটা দেখে রোদ্দুর হাসতে থাকে, বিড়বিড় করে বলে, অসময়ে রোদ্দুর আকাশে মেঘ জমে যখন, মেঘলা আকাশে রোদ্দুর বৃষ্টি হয়ে ঝরবো তখন। ঠিক এমন একদিন রোদ্দুর অস্তিত্বে মেঘলা মিশে যাবে, আর তার মতেই ভালোবাসবি আশা পূরণ হতে দেরি নেই। কারণ তার প্রিয়তমার মনেও ভালোবাসা না হোক, ভালো লাগার ফুল ফুটেছে যেভাবে, সেভাবে ভালোবাসার ফুলও ফুটবে খুব শিগগিরই। মেঘলা কলেজের সামনে নামলো। আজকে ড্রাইভার অসুস্থ থাকায় আসতে পারেনি বলে আলিফ চৌধুরী কলেজে নামিয়ে দিয়ে গেল। যাওয়ার সময় বলে গেছে রিক্সা নিয়ে সাবধানে বাসায় ফিরতে। আর যদি তা না পারো আমায় ফোন করিও, আমি আসবো। না আব্বু, তোমার আশা লাগবে না, আমি একা যেতে পারবো। আমি এখন আর ছোট নেই, বড় হয়ে গেছি আমি। আলিফ চৌধুরী মেয়ের কথায় হাসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। মেঘলা সেদিকে তাকিয়ে থাকে। আব্বু এত ভালোবাসে যা বলারও বাইরে। এই মানুষটা আমার কোনো শখ অপূর্ণ রাখে না। অবশ্য বড় আব্বুও তেমন হৃদিতা আপুর মতোই ভালোবাসে। না চাইতেও হৃদিতা আপুর জন্য কিছু আনলে আমার জন্যেও আনে। বলতে গেলে আমিও তাদের নিজের মেয়েই। রোদ্দুর শাহিনসহ আরও কয়েকজন ছেলে মিলে রাস্তার পাশে চা খাচ্ছিল। তাদের উদ্দেশ্য চা খেয়ে বাসায় যাবে, কিন্তু হঠাৎ একজনের চিৎকার শুনে সকলে রাস্তার দিকে তাকায়। দেখতে পায় একজন বৃদ্ধ লোক রাস্তায় লুটিয়ে পড়ে আছে। রোদ্দুর সহ সকলে দৌড়ে আসে, লোকটাকে ধরে তুলে। মাথায় কোনায় একটু লেগেছে, হাতেও একটু কেটে গেছে, রক্ত বাহির হচ্ছে। রোদ্দুর রাস্তার মাথার দিকে তাকিয়ে দেখে একটা গাড়ি ছুটে চলছে। বুঝতে পারলো এই গাড়িটা ধাক্কা দিয়েছে। তারপর না নেমে চলে গেল। কোন কুত্তার বাচ্চা ভেবে রাগ লাগছে। শাহিন, তোর অনেকে একটু দেখ, আমি আসছি বলেই বাইক নিয়ে ছুটে ওই গাড়ির পিছনে। কিছু দূর যেতেই গাড়ির নাগাল পায়। বাইক নিয়ে গাড়ির সামনে দাঁড় করায়। বাইক থেকে নেমে গাড়িতে থাকা ব্যক্তিকে শার্টের কলার ধরে টেনে বাহিরে করে কোনো কথা ছাড়া থাপ্পড় লাগায়। সেই ব্যক্তি গর্জে উঠে বলে, কে রে তুই? তোর এত বড় সাহস, অনেক শিকদারের গায়ে হাত দিস? বলে রোদ্দুরকে মারতে গেলে তার হাত মুচড়ে পিঠের দিকে ধরে আর মুখে বলে, সাহস আমার বরাবরই বেশি, আর আমি কে তা না জানলেও চলবে। তুই আগে বল, রাস্তার বৃদ্ধ লোকটাকে ধাক্কা দিয়ে আসলে কেন? আহ, লাগছে ব্যথা তোর কণ্ঠে। কোথায়? আমি তো দেখতে পাইনি। দেখতে পাসনি? আয় চল, তাহলে দেখতে পাবি। বলে শার্টের কলার ধরা অবস্থায় টেনে নিয়ে যায় সেই জায়গায় যেখানে বৃদ্ধ লোকটাকে ধাক্কা দিয়েছিল। তাকেও সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দেখ এবার ধাক্কা কাকে দিয়েছিস। অনেক পাশে বসে সেই বৃদ্ধকে দেখে নাক সিটকায়। পকেট থেকে কিছু টাকা ছুড়ে দিয়ে বলে, ওষুধ কিনে দিস? এইসব গাড়ির সামনে আসে যাতে টাকা হাতাতে পারে। অনেকের কথা শুনে রোদ্দুরে রাগ বেড়ে যায়। রাস্তা থেকে তুলে আবারও মারতে শুরু করে। শাহিন সহ সকলে থামাতে দৌড়ে যায়, কোনো মতে ওকে থামায়। আর শাহিন বলে, এখন এসব মারামারি করে রেপুটেশন নষ্ট করলে চলবে না। কখন কে ছবি তুলে ভুয়া নিউজ ছড়ায় তার ঠিক নেই। হেই, তুই বসতে চলে এখান থেকে যা। এই সামান্য এক ভিক্ষুকের কারণে আমাকে মেরে ঠিক করলি না। আমি অনেক শেখ, আজিম শেখের ভাগনার গায়ে হাত দিয়ে ভালো করলি না। খুব শীঘ্রই তোর ব্যবস্থা করব। বলে গাড়িতে উঠে চলে গেল। রোদ্দুর সবাইকে জিজ্ঞাসা করে, এ আজির শেখের বোনের ছেলে? সবার মধ্যে সবুজ নামে এক ছেলে বলে, ওদের ক্ষমতা হারাতে বেশি দেরি নেই। আচ্ছা শোন, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাব না, তোরা বাসায় চলে যা। রোদ্দুরের কথা মতো সকলে চলে গেল। রোদ্দুর বাইক নিয়ে ছুটল উত্তর দিকে রাস্তায়। শাহিন কিছু দূর যেয়ে পিছনে ঘুরে উত্তর দিকে যেতে দেখে মনে মনে ভাবে, ওদিকে তো বাসা না, কোথায় যাচ্ছে তাহলে? কিছু একটা মনে পড়তেই মুচকি হাসে। কারণটা কালকে জেনেছে। মেঘলাদের আজ বেশি ক্লাস ছিল না, তাই ওরা চারজনে নিত্যদিনের মতো ক্লাস শেষ করে ক্যাম্পাসের মাঠের আম গাছটার নিচে শান বাঁধানো জায়গাটায় বসে গল্প করছে। অবন্তিকা শুরু করে দিয়েছে রোহিতের কথা। হয়েছে ভাই, তোর রোহিতের কথা বাদ দে। তখন থেকে বকবক করে মাথাটা খেলি। নয়া নয়া প্রেমের বাতাস কিছুদিন যাক, দেখবি আর কিছু নেই। অবন্তিকা রাগ হয়ে সাথীকে বলে, তোর মনে ভালোবাসা নেই বলে আর কেউ ভালোবাসবে না এমনটা ভাবা বাদ দে। রোহিত অনেক ভালো ছেলে, এখনই মতো পরেও ভালোবাসবে। অবন্তিকার কথা শুনে সাথী মুচকি হাসে আর ভাবে, আসলে কি আমার মন নেই? না আছে, তবে সে মন কাউকে ভালোবাসবে এ কথা বলিনি। আমার মনও আমার বাস্তবতা বোঝে। সবাই কথা বলছে অথচ মেঘলা চুপ করে আছে, কিছু ভাবছে। রিন্তি ওকে একটু ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ রে মেঘলা, সবাই তো প্রেম করছে, তুই কবে পড়বি? তোর কেমন ছেলে পছন্দ? মেঘলা আনমনে উত্তর দেয়, রোদ্দুর ভাইয়ের মতো শ্যাম পুরুষ যাকে দেখলে মন প্রেমে পড়ে যাবে। বলিস কি?
তুই না কালকেই বললি রোদ্দুর ভাইকে ভয় পাস, আজকে আবার তারই গুণগান করছিস, তার মতো প্রেমিক পুরুষ চাইছিস, কারণ কি? মেঘলা ভ্যাবাচাকা খেয়ে গেল, বুঝতে পারলো ভুল কথা এখানে বলে ফেলেছে, কিন্তু কিছু করার নেই, এখন কিছু একটা বানিয়ে বলতে হবে। তার আগে অবন্তিকা বলল, মনে হয় আমার মতো তার মনেও নতুন প্রেমের রং লেগেছে, বুঝছি। হ্যাঁ ঠিক বলেছিস। রিন্তিও ওর সাথে তাল মেলায়। তাকে ভয় পাই বলেছি তার মানে এই না যে সে পছন্দের হতে পারবে না। রোদ্দুর ভাইকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। তাহলে তুই প্রেমে পড়ে গেছিস নাকি? না তেমন না, ওনাকে ভালো লাগে আবার ভয়ও পাই। আমি কেন ভালোবাসতে যাব, ওনার গার্লফ্রেন্ডও থাকতে পারে। গার্লফ্রেন্ড না থাকতে তুই চান্স নিবি? আগে জিজ্ঞেস করে দেখবি। হ্যাঁ আমার সব জাগছে, এইসব প্রশ্ন করে তারপর হাতে থাপ্পড় খাই একটা। তোর ইচ্ছে হলে তুই জিজ্ঞেস করে আয়। পরিচয় করিয়ে দেশ, আর তোকে বললাম না ছবি তুলে আনতে? আমি চেয়েছিলাম কিন্তু উনি ছবি তুলতে দেয়নি, বলে আমি কি কোনো সিনেমার নায়ক যে আমায় দেখতে হবে। তো রোদ্দুর ভাই বেশ ঘাটতেরা মনে হচ্ছে। ঘাটতেরা না হলে কি আর বরাবর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে যায়? কি বলিস, সামনে এমপি নির্বাচনে দাঁড়াবে? হ্যাঁ। তাহলে তোর ভাইয়ের সাথে সেটিংটা করে দিস তো। আমার অনেক দিনের স্বপ্ন, রাজনীতি করবে, নেতা নেতা ভাবসাব থাকবে, এমন কাউকে বিয়ে করব। মেঘলা ভ্রু কুচকে তাকায়, রিন্তির মাথায় টোকা দিয়ে বলে, রোদ্দুর ভাইয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেল, সে পাত্তা দিবে না। অবন্তিকা রিন্তির হাত ধরে ঝাঁকিয়ে বলে, দোস্ত রাখ, মেঘলা রতুর ভাই সামনে দেখ কি এলো, হ্যান্ডসাম পোলা আসতেছে, এটাকে দেখে মনে হচ্ছে নায়ক, একে পটাতে পারলেই হবে। রিন্তি অবন্তিকার কথা মতো সেদিকে তাকায় আর বলে, ওয়াও হাউ সুইট বয়। মেঘলা ছোট ছোট চোখ করে ওদের দিকে তাকিয়ে ওদের কথা শুনছে। ওরা দুজনে মেঘলার সামনে, তাই মেঘলা পিছনে না ফিরলে দেখতে পাবে না, আর তার ইচ্ছে নেই ছেলেকে দেখার, তাই সে চুপ করে আছে। কিছু সাথী যখনই বলে উঠল, রোদ্দুর ভাই না এটা? সাথীর কথা শুনে মেঘলা ঝট করে সেদিকে ঘুরল। আসলে রোদ্দুর ভাই আসছে, গায়ে হোয়াইট শার্টের উপর ব্ল্যাক ব্লেজার। উফ কি সুন্দর লাগছে। আশেপাশে আরও অনেক মেয়ে তার দিকে তাকিয়ে আছে, তা দেখে মেঘলার কেন জানি হিংসা হচ্ছে। রোদ্দুর মেঘলার সামনে এসে দাঁড়ালো, জিজ্ঞাসা করলো, ক্লাস শেষ? মেঘলা মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ শেষ। অবন্তিকা রিন্তিকে ফিসফিস করে বলছে, এটাই তাহলে মেঘলার রতুর ভাই, আসলে হিপ্পি সুন্দর। রোদ্দুর মেঘলার দিক থেকে চোখ সরিয়ে সাথীকে হাসি মুখে জিজ্ঞাসা করে, কেমন আছো সাথে? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এতদিন ভালো না থাকলে কিছুদিন থেকে বেশ ভালোই থাকে। কথাটা মেঘলার দিকে চেয়ে বলল, তারপর রিন্তি আর অবন্তিকাকেও জিজ্ঞাসা করে, তোমরা রেন্তি আর অবন্তিকা, রাইট? দুজনা হেসে উত্তর দেয়, জি ভাইয়া, কিন্তু আপনি আমাদের চিনলেন কিভাবে? আমাদের তো আগে দেখেননি, আর আপনি এখানে থাকতেনও না শুনেছি। রোদ্দুর মুচকি হেসে জবাব দেয়, আমি শহরে না থাকলে খোঁজখবর তো রাখে, আর এই কলেজের খোঁজ তো এমনিতেই বেশি রাখা লাগে। ওরা চারজনের রোদ্দুরের কথা শুনে অবাক। মেঘলা মনে মনে ভাবে, এখানে কি ওনার গার্লফ্রেন্ড পড়ে নাকি? রিন্তি আবারও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এই কলেজে কি আপনার প্রিয় কেউ আছে নাকি? হ্যাঁ আছে তো, খুবই প্রিয়, যাকে বলে প্রিয়তমা। মেঘলার একটু মন খারাপ হলো, তবুও জানতে চাইলো, তাকে দেখতে এসেছেন বুঝি? আর এই কলেজে আপনার গার্লফ্রেন্ড পড়ে, আগে বলেনি তো? হ্যাঁ তাকে দেখতে এসেছিলাম, দেখা পেয়েছে, আর বলে নিয়ে ইচ্ছা হয়নি, তাই এখন বাসায় চল বলেই হাঁটতে লাগে। মেঘলার তবুও আবার প্রশ্ন করছে, আপনি কি এতদিন পর তাকে দেখতে বাসে এসেছেন? রোদ্দুর পা থেমে দেয়। মেঘলা সহ সকলের দিকে একবার তাকালো, তারপর জবাব এলো, যারা হৃদয়ে রাখি তারা চোখে দেখা লাগে না, মনের গভীরে যারা বাঁধি সে দূরেও থাকে না। দূরত্বে কেবল বাহ্যিক, যাকে হৃদয় অনুভব করে সে সবসময় কাছে থাকে। রোদ্দুরের কথা শুনে মেঘলা সহ সকলে হা হয়ে তাকিয়ে আছে। কি সুন্দর ভালোবাসার কথা, নিশ্চিত ওনার প্রিয়তমা ভীষণ লাকি হবে। তবে মেঘলার মন খারাপ হলো, কিন্তু কেন? ওনার গার্লফ্রেন্ড থাকতে পারে, তাতে আমার কি? নিজের মনে প্রশ্ন করে আবার নিজে উত্তর দেয়। রোদ্দুর ততক্ষণে কলেজ থেকে বেরিয়ে গেছে। মেঘলা ওদেরকে বিদায় দিয়ে সেদিকে পা চালায়। এখন বাজে 2টা। 12টার সময় কলেজ থেকে বাহির হয়েছে, সেই থেকে গাড়ি চলছে। সময়টা দুপুর হলেও আকাশে সূর্যের তাপ নেই, আবার কুয়াশাও নেই, শীতল পরিবেশ। এই সময় রাস্তায় গাড়ির ভিড় নেই। রোদ্দুর ড্রাইভ করছে, পাশে চুপ করে বসে আছে মেঘলা, মুখ ভার করে, কোনো কথা নেই। জানলার দিকে মুখ করে বাইরে তাকিয়ে আছে উদাসীনভাবে, মনে হচ্ছে দুঃখের সাগরে ভেসে গেছে। রোদ্দুর কয়েকবার ডাকলো, তবুও শুনতে পেল না, আশেপাশে খেয়াল নেই। ঠিক তখনই রোদ্দুর একটু জোরে বলে উঠল, উদাসীন হয়ে কি ভাবছিস? কোনো প্রেমিক আছে নাকি যে ছেড়ে গেছে, এর জন্য দুঃখ বিলাস করছিস? আর যদি তেমন হয় তাহলে বল, আমি একটু স্যাড সং চালু করে দিই।
মেঘলা চমকে ওঠে। এতক্ষণ ভাবনার সাগরে ডুবেছিল। রোদ্দুরের ধমকে ডাক দেওয়ার জন্য বুক ধরফরিয়ে ওঠে। বুকে হাত দিয়ে স্বস্তি নেয়। রোদ্দুরের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, আপনার মতো আমার প্রেমিকা নেই যে যার জন্য আমি ছ্যাঁকা খাবো। আর আপনি আচমকে এত জোরে ডাকলেন কেন? কতক্ষণ থেকে ডাকছে শুনছিস তুই? 10 টাকার বন্যা শুনলে তো জোরে বলতে হবে। আমি শুনতে পাইনি। তা ভাবে কিভাবে? প্রেমিক পুরুষকে নিয়ে ভাবনা থাকলে কি আর দেখবে দিক খেয়াল থাকে? বললাম না আপনার মতো আমার প্রিয়তম নেই যাকে নিয়ে ভাববো, সুন্দর সুন্দর সাহিরি লিখবো, বলবো। রোদ্দুর গাড়ি ব্রেক কষে মেঘলার দিকে কিছুটা ঝুঁকে যায়। মুখোমুখি হয়ে বলে, আমার প্রিয়তমার কথা শুনতে একদম গুম হয়ে আছিস, আবার যে কোনো কথা তাকে টানছিস, কি ব্যাপার? বাই এনি চান্স তুই কি জেলাস ফিল করছিস? মেঘলা রোদ্দুরের থেকে মাথা সরিয়ে নেয়, মুখ ভেটকিয়ে বলে, আমার ঠেকা পড়ছে আপনার প্রিয়তমাকে হিংসা করব। পারলে আমাকে দেখে কয়জন হিংসে করে সেই হিসাব রাখার সময় নেই আমার। আর সে কোন কে? সে অনেক স্পেশাল, তার সাথে কারোই তুলনা হবে না। মেঘলা মুখ বাঁকায় আর মনে মনে বলে, সে দেখা যাবে কেমন বিশ্ব সুন্দর। শূন্যদের কাছে বিশেষ সুন্দরী না হলেও আমার মনের পৃথিবীতে সেই সেরা সুন্দরী। মায়াবী আমার মনের কুঠুরিতে বাস করা ছোট্ট পরি। রোদ্দুরের কথা শুনে মেঘলা হা হয়ে প্রশ্ন করে, ছোট পরি মানে কি? সে কি বাচ্চা নাকি? কিন্তু সে তো কলেজে পড়ে, বাচ্চা হবে কি করে? বাচ্চা না, তবে কাজগুলো বাচ্চার মতো, হাতে পায়ে বড় হয়েছে। কলেজে পড়ে, শুধু বুদ্ধিটাই বড় হয়নি, সেটা বাচ্চা রয়ে গেছে, এটাই দুঃখ। আরে আমার আপনার জন্য দুঃখ হচ্ছে। আপনার মতো মানুষের কপালে শেষে এমন একটা মেয়ে জুটলো। মেঘলা বোকা বোকা কথায় রোদ্দুরের হাসিও পায়, আবার দুঃখ হয় নিজের জন্যে। হ্যাঁ, কপালে দুঃখ তো আছে, তোর মতো গাধ আছে সে, তাই। মানেটা কি? আমার মতো গাধা বলতে কি বোঝালেন? এই মাঝে কি বোঝাতে চাইলাম তা বোঝাতে পারবো না, গাধা না হলে ঠিকই বুঝতে। এখন চল। চল মানে কোথায় যাব? আর এটা কোথায় এনেছেন? এত কথা না বলেই পেছন পেছন আয়। বলে কি সমস্যা? আপনার মুখে কি ক্ষয়ে যাবে? রোদ্দুর দাঁড়ায়, না বুঝার ভান করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।